পেনশন স্কিম নিয়ে আরও জানতে এই মুহূর্তে আমরা স্টুডিওতে উপস্থিত করতে চাই সহকর্মী আজহার লিমন স্বাগত জানাচ্ছি সন্ধ্যাবাজার আয়োজনে। আপনাকেও স্বাগত। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে পেনশন স্কিম নিয়ে আন্দোলন শুরু হয়েছে এবং যখন এই সিদ্ধান্ত নেওয়া হয় পেনশন স্কিমের তখন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটা নেওয়া হয়, তবে কেন এই আন্দোলনটি আবার শুরু হয়েছে এই বিষয়ে জানতে চাই আপনার কাছে। না, শিক্ষকরা লাগাতার আন্দোলন করছে এবং তারা এক ধরনের নাছোড়বান্ধা আন্দোলনের ব্যাপারে আমরা সেটাই দেখছি, কিন্তু পেনশন স্কিম কর্তৃপক্ষ, সর্বজনীন পেনশন স্কিম কর্তৃপক্ষ তারা কিন্তু সবসময় বলে আসছে যে এই যে পেনশন স্কিমটা এখন বিভিন্ন পর্যায়ে চালু আছে সেটি কিন্তু বাজেটের বরাদ্দ থেকেই দেওয়া হয়, যে কারণে এটার অর্থ সংস্থান করতে সরকারের কিন্তু বাড়তি একটা চাপ পড়ে। অর্থাৎ এখন যে পেনশনটা সরকারি কর্মকর্তারা পান সেখানে কিন্তু তারা কোনো অবদান রাখেন না, তাদের কোনো বিনিয়োগ করতে হয় না, অর্থাৎ তাদের বেতন থেকে কাটা হয় না বা আলাদাভাবে তারা কোনো চাঁদা দেন না। এটি কিন্তু একেবারেই সরকারের পক্ষ থেকে এই বাজেট থেকে কিন্তু দেওয়া হয়। এই যে পেনশন ব্যবস্থাটি এটা কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশেই নেই। আসলে অধিকাংশ দেশেই যে পেনশন সিস্টেমটি রয়েছে সেটি হলো যে যিনি পেনশন পেতে চান পেনশনার তারও কিছু অবদান থাকবে। তো এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেই আন্দোলনটি করছে তার আগে নাফি আমরা একটু দেখে নেই যে এই পেনশন স্কিমগুলো কেমন। আমরা যদি দেখি যে গেল বছরের আগস্টে কিন্তু এই সর্বজনীন পেনশনের 4টি স্কিম কিন্তু ঘোষণা করা হয়েছে। এই পর্যন্ত প্রায় 3 লাখ মানুষ এখানে কিন্তু এনরোলড বা অন্তর্ভুক্ত হয়েছে। আমরা যদি দেখি যে প্রবাস নামে তাদের একটা স্কিম আছে, সেটি প্রবাসী বাংলাদেশিদের জন্য। প্রগতি নামে যে স্কিমটি রয়েছে সেখানে আমার আপনার মতো যারা বেসরকারি কর্মচারী বা প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য সুরক্ষা আছে, যারা আসলে কোনো প্রতিষ্ঠানে কাজ করেন না, নিজস্ব ভাবেই নানানভাবে উদ্যোক্তা বা নানানভাবে আয় উপার্জন করেন, তাদের জন্য সুরক্ষা। আর স্বল্প আয়ের মানুষদের জন্য রয়েছে সমতা। এই বছরের এই যে 2 দিন আগে প্রত্যয় স্কিমটি চালু করা হলো এবং এর শর্তে বলা হয়েছে এই স্কিমটি হলো স্বশাসিত, স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য। একটা ব্যাপার জানিয়ে রাখি নাফি, যে এই ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা বাংলাদেশে 400-এর বেশি এবং এখানে প্রায় 4 লাখের বেশি কর্মচারী রয়েছে। সর্বজনীন পেনশন স্কিমের কর্তৃপক্ষ যেটি বলছে যে এর আগে মোটামুটি এর মধ্যে 90টি প্রতিষ্ঠানে মাত্র পেনশন চালু ছিল। এই সর্বজনীন পেনশনটা আসার পরে এখানে যে 403টি প্রতিষ্ঠান রয়েছে স্বশাসিত, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি কর্পোরেশন, এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে তারাও পুরো দমের সব কর্মচারী কিন্তু সর্বজনীন পেনশনের আওতায় আসবেন। তার মানে এটি কিন্তু সার্বিকভাবে একটি ভালো দিক। আগে যারা পেনশন স্কিমের আওতায় ছিলেন না তারাও আসবেন, কিন্তু সমস্যাটি হয়েছে আসলে এগুলোর শর্তে। বিশেষ করে আমরা পরের স্লাইডটি একটু দেখতে চাই। এই শর্তগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্যই আসলে সমস্যা হয়েছে। এর কারণ হলো একটু বিষয়টা উল্লেখ করা দরকার যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী হলেও এরা কিন্তু সরকারি যে পেনশন সিস্টেম সেই অনুসারে কিন্তু এতদিন ধরে সুবিধা ভোগ করে আসছিল। অর্থাৎ তারা কোনো অবদান রাখতেন না, তাদের বেতন থেকে কোনো অর্থ কাটা হতো না, কিন্তু তারা এককালীন একটা গ্র্যাচুইটি তাদের চাকরি জীবন শেষে যেমন পেতেন এবং প্রতি মাসে কিন্তু ভাতা পেতেন। তো তারা যেই ইয়েটা পেত এতদিন ধরে প্রচলিত, সেটার সাথে প্রত্যয় স্কিমের একটা বড় ধরনের ঝামেলা হয়ে গেছে। একটু দেখে নেই, সেটা হলো যে আগে এই প্রত্যয় স্কিমে এখানে বলা হচ্ছে যে 10% পর্যন্ত এখানে অর্থ কাটা হবে বেতন থেকে এবং সমপরিমাণ অর্থ ওই প্রতিষ্ঠান দেবে এবং যেই কারণে সেখান থেকে কিন্তু যেই অর্থটা যোগ হবে সেখান থেকে কিন্তু মাসিক ভাতার ব্যাপারটা চালু থাকবে। এককালীন গ্র্যাচুইটি এই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পান সরকারি কর্মকর্তাদের মতোই, কিন্তু এই প্রত্যয় স্কিমে এককালীন কোনো ব্যাপার নেই। তবে প্রতি মাসে যে মাসিক ভাতা সেখানে কিন্তু একটা বড় পার্থক্য দেখা যাচ্ছে। দেখুন নাফি, যে প্রতি মাসে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক তারা সরকারি কর্মকর্তাদের মতোই প্রায় 46,000 টাকা ভাতা পাবেন, কিন্তু এই প্রত্যয় স্কিমের আওতায় যারা আসবেন তারা কিন্তু পাবেন 1,25,000 টাকা। ইনক্রিমেন্ট আছে প্রচলিত স্কিমে, কিন্তু প্রত্যয় স্কিমে নেই। নমিনি সুবিধা আজীবন আছে, কিন্তু এই প্রত্যয় স্কিমে নেই। যেই সংকটটি যারা হয়েছে, এই যে পার্থক্যটা, এটি আসলে তারা মানতে পারছে না। কিন্তু সর্বজনীন পেনশন স্কিমের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এই সুবিধাটি এই এখন যারা শিক্ষক যারা আন্দোলন করছে তাদের জন্য কিন্তু এই প্রত্যয় স্কিম না, তারা আগের সুবিধা অনুসারে কিন্তু তারা পেনশনটি পাবেন। যারা এই 1 জুলাই থেকে যারা নতুন করে এই সমস্ত স্বশাসিত, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যোগ হবেন তাদের জন্য এই স্কিম। তো এই জায়গাতেই এই ধরনের শর্তগুলো নিয়ে কিন্তু ঝামেলা হচ্ছে সরকার বা সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে, যে কারণে কিন্তু আন্দোলনটা চলছে নাফি। তাহলে আমরা আরও এই বিষয়ে আলোচনা করব। তবে